প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা এবং স্বাগত। আশা করি সবাই ভালো আছো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলে যাই আজকে আমাদের মূল আলোচনায়। অ এর বিবৃত, যেটা বিবৃত উচ্চারণ, সেই উচ্চারণটাকে বলছি আমরা স্বাভাবিক উচ্চারণ। হ্যাঁ, স্বাভাবিক অর্থাৎ এটা হচ্ছে অই থাকবে, অবিকৃত অ। তাহলে অ এর বিবৃত স্বাভাবিক উচ্চারণ, তাই না? অর্থাৎ অবিকৃত অ। আজকে আমরা এটা আলোচনা করব, ঠিক আছে? তো তোমরা শিখেছো, এটা পারবে। আমি আগে ক্লাস নিয়েছি তোমাদের অনেকেরই, ঠিক আছে? তাহলে এই অ কোথায় অরূপে উচ্চারিত হবে? দেখো, আমাদের অনেক সময় অ উচ্চারণ করার সময় এই যে চোয়ালটা অনেক সময় দেখো প্রসারিত হয়ে যায়, আবার অনেক সময় সংকুচিত হয়ে যায়, ঠিক আছে? তো এই যে চোয়ালটা যখন প্রসারিত হয়, ঠিক আছে, বড় হয়, ঠিক আছে, সেই উচ্চারণটাকে আমরা বলি কিন্তু আসলে বিবৃত উচ্চারণ। তোমরা মনে হয় জানো। তাহলে অ এর বিবৃত উচ্চারণ, ঠিক আছে? তো অ যখন অরূপে উচ্চারিত হবে, অর্থাৎ স্বাভাবিক উচ্চারণ হবে অ এর, অর্থাৎ অবিকৃত অ, কোনো বিকৃতি আসবে না, ঠিক আছে? সেই উচ্চারণের নিয়মটা পড়ব। তাহলে আমরা শুরু করতে পারি, ঠিক আছে? শুরু করতে পারি এইভাবে যে দেখো, নাবোধক অর্থাৎ অ, অন, অনা, এরকম নেতিবাচক অর্থে, ঠিক আছে? তো দেখো, নেতিবাচক অর্থাৎ নাবোধক অর্থে, সরি, নাবোধক অর্থে বলাই উচিত। এই যে নাবোধক, ঠিক আছে, নাবোধক অর্থে অর্থাৎ এই যে অ, অন, এই যে অ বসলো বা অন বসলো, এখানে অ আছে, ঠিক সেই নাবোধক অর্থে, ঠিক আছে, শব্দের আদিতে, আদিতে মানে কি? শুরুতে। নাবোধক অর্থে শব্দের আদিতে, অর্থাৎ শব্দের শুরুতে, অর্থাৎ প্রথমে আমরা বলতে পারি নাবোধক অর্থে শব্দের আদিতে, ঠিক আছে, অ এর বিবৃত উচ্চারণ হয়। তুমি তোমার মতো করে নিয়মটা লিখতে পারো যে নাবোধক অর্থে শব্দের আদিতে অধ্বনির উচ্চারণ বিবৃত হয় বা স্বাভাবিক হয় বা অবিকৃত থাকে, এভাবেও লিখতে পারো। তোমার ইচ্ছা মতো লিখবে তুমি। উচ্চারণ যেহেতু কানে শুনবার বিষয়, ঠিক আছে, তাই তুমি ধ্বনি ব্যবহার করতে পারো, কারণ উচ্চারিত আওয়াজটাই হচ্ছে ধ্বনি, তাই না? বলো, তাহলে ধ্বনি হচ্ছে কানে শুনবার বিষয় আর বর্ণ হচ্ছে চোখে দেখবার বিষয়। তাহলে তুমি বলতে পারো যে নাবোধক অর্থে শব্দের আদিতে অধ্বনির উচ্চারণ বিবৃত হয় বা অবিকৃত থাকে বা স্বাভাবিক উচ্চারণ হয়, অ এর স্বাভাবিক উচ্চারণ হয়, এরকমভাবে বলতে পারো বা, ঠিক আছে? তাহলে দেখো, নাবোধক অর্থে শব্দের আদিতে অ এর কি বলা হচ্ছে? অ এর বিবৃত উচ্চারণ হয়। এখন দেখো, লক্ষ্য রাখো কিছু শব্দ, তোমরা দেখো, আমরা গতদিন দেখেছিলাম। দেখো, আমরা যদি বলি, গতদিন যেটা লিখেছিলাম অবিচার, শব্দটাকে লক্ষ্য রাখো, অবিচার লিখেছি আমরা। বা আমরা যদি বলি অনুচিত, লিখেছি আমরা, তাই না? আমরা যদি বলি অনিত্য, ঠিক আছে? বা আমরা বলছি অক্ষয়, বা আমরা বলছি অক্ষুণ্ণ। বুঝতে পেরেছ? আমরা যে কোনোভাবে করতে পারি, যদি এটা মূর্ধন্য ন দন্তন্য যুক্ত, ঠিক আছে? তো তাহলে এই যে দেখো, অক্ষয়, অক্ষুণ্ণ, অনিত্য, অনুচিত, অবিচার, ঠিক আছে? আরও অনেক 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 শব্দ আমরা নিতে পারি, ঠিক আছে? তো অনেক শব্দ নিতে পারি। তো এই শব্দগুলো, প্রত্যেকটা শব্দের প্রথমে যে অগুলো বসেছে, তোমরা একটু লক্ষ্য রাখো। এই যে অ, এই যে অ, এখানে অন, অ, এই যে অ, এই অ, এই অ, সবগুলো নাবোধক অর্থে বসেনি? দেখো, ক্ষুণ্ণ নয় যা, সেটাই অক্ষুণ্ণ, তাই না? বলো, ক্ষয় যেটা হয় না সেটাই অক্ষয় আমরা বলতে পারি, নিত্য যা না সেটাই অনিত্য, যেটা উচিত না সেটাই অনুচিত, ঠিক আছে? যার বিচার নাই
সেখানে বলছি আমরা অবিচার। তাহলে দেখো সবগুলো কিন্তু শব্দের প্রথমে বসেছে, তাই না? এবং এই প্রত্যেকটা অই কিন্তু নাবোধক অর্থে বসেছে। তো তুমি যত শব্দ দেখবে কোনো শব্দে যদি নাবোধক অর্থে বসে, বুঝতে পেরেছো, তাহলে সে কিন্তু অরূপে উচ্চারিত হবে, অর্থাৎ অস্বরূপে উচ্চারিত হবে, অর্থাৎ অস্বাভাবিকভাবে উচ্চারিত হবে, অর্থাৎ অবিকৃত থাকবে, অর্থাৎ বিবৃত উচ্চারণ হবে অয়ের। ঠিক আছে তো? তাহলে দেখো সূত্র একটা, যে নাবোধক অর্থে শব্দের আদিতে অয়ের উচ্চারণ বিবৃত হয়, বা অয়ের বিবৃত উচ্চারণ হয় বা স্বাভাবিক হয়। তাহলে এই শব্দগুলোর এখন উচ্চারিত রূপটা আমরা লিখব, বুঝতে পেরেছো? উচ্চারিত রূপ লিখব। তাহলে তোমাদের আগেই বলেছিলাম যে দেখো ওই যে সিলেবলের যে বিষয়টা, অক্ষরের যে বিষয়টা, এখানে কিন্তু দেখো হসন্তের বিষয় আসবে, বুঝতে পেরেছো? যে বদ্ধাক্ষর হলেই কিন্তু দেখো শেষে হসন্ত চিহ্ন ব্যবহৃত হবে। তো ঠিক ওইটা মনে না রেখে খুব সহজভাবে বলবো, তোমরা যদি মনে রাখতে পারো যে এই বর্ণগুলোর মধ্যে আমি বর্ণ বলছি, উচ্চারণ হলে ধ্বনি আসলে বলা উচিত। তো যাই হোক, আমরা লিখে দেখাবো, তো আমাদের পরীক্ষার আদলে আমরা বলছি যে কোনো বর্ণের উচ্চারণ যদি ব্যঞ্জনান্ত হয়, বুঝতে পেরেছো, যদি কোনো স্বর না থাকে তার সঙ্গে, তাহলে অবশ্যই সেখানে কিন্তু আসলে হসন্ত চিহ্ন ব্যবহার করতে হয়, এটা একটু লক্ষ্য রাখবে। তাহলে দেখো এই আমাদের দেখবার বিষয় কিন্তু এই অটা, ঠিক আছে তো? তাহলে দেখো এইখানে বয়রস্বই থেকে গেল, ঠিক আছে, এই যে থেকে গেল, আর এই রয়ে এসে একটা আমরা হসন্ত চিহ্ন ব্যবহার করলাম। কেন করলাম? এই যে দেখো বিচার, ঠিক আছে, অবিচার, এই যে দেখো বদ্ধাক্ষর, ঠিক আছে, বদ্ধাক্ষরের শেষে কিন্তু আসলে ব্যঞ্জনান্ত উচ্চারণ হবেই, অর্থাৎ হসন্ত চিহ্ন বসবেই। এই রয়ের সাথে যে অধ্বনি একটা মিশে আছে, এই কিন্তু এই উচ্চারণে আসছে না, বুঝতে পেরেছো? এটা শুধুই ব্যঞ্জন, এই অটা এখানে থাকবে না, আর তখনই শুধুই ব্যঞ্জন হবে যখন হসন্ত দেয়া হবে। এই চিহ্নটার অর্থই যে তার সঙ্গে স্বরটাকে কেড়ে নেওয়া, ঠিক আছে তো? তো এই রয়ের সাথে যে স্বর, সে স্বরের উচ্চারণ হয় না, বুঝতে পেরেছো? তাই বলা হচ্ছে অবিচার। তো এখানে যদি এই হসন্ত চিহ্নটা ব্যবহার না করো, তাহলে কিন্তু তোমার নাম্বার কাটা যাবে। গতদিন কিন্তু এগুলা নিয়ে আমরা আলোচনা করেছি। অবশ্যই হসন্ত চিহ্নটা ব্যবহার করবে, ঠিক আছে তো? তাহলে এই যে দেখো অনুচিত, যা উচিত নয়, তাহলে এই আমরা এখন শিখছি, শোনো, একটা বর্ণ দিয়ে তো একটা শব্দ গঠন হবে না, তাই না বলো? তাই আমরা যখন যেটা পড়বো মূলত আমাদের লক্ষ্য থাকবে ওইটার দিকে, ঠিক আছে? আমরা আগে এটাকে দেখবার চেষ্টা করব, সবগুলো একসাথে দেখতে গেলে সমস্যা হবে। তারপরে আমি একটু একটু বলতে থাকবো, ঠিক আছে তো? তাই দেখো এখানে এটার উচ্চারণ হচ্ছে চিত। এই যে দেখো এই তয়ের স্বরের উচ্চারণ হচ্ছে না, শুধুই ব্যঞ্জন, এই জন্যে আমরা এখানে একটা হসন্ত চিহ্ন ব্যবহার করেছি, অনুচিত। আমরা অনুচিতও বলি না কখনো, নিশ্চয়ই, ঠিক আছে তো? নিত্য নয় যা, সেটাই অনিত্য। তো এইখানে একটা বিষয় আছে, বিষয়টার দিকে একটু লক্ষ্য রাখবে। দেখো এখানে একটা জিনিস দেখো, এই যে জফলা, এই জফলা, দেখো ফলাগুলোর উচ্চারণ আমরা পরে শিখবো, ঠিক আছে? তো ফলার উচ্চারণের একটা নিয়ম আছে, ঠিক আছে, কমন নিয়ম, প্রত্যেকটা ফলারই একটা কমন নিয়ম আছে, যে শব্দে প্রথমে থাকলে কিন্তু এটা উচ্চারণে ঝোঁক পড়ে মাত্র, তেমন প্রভাব পড়ে না। কিন্তু শব্দের মাঝে বা শেষে যদি থাকে, তাহলে কিন্তু ওই সংযুক্ত ধ্বনির দ্বিতীয় উচ্চারণ করে, ঠিক আছে? আমি বললাম যে যে কোনো ফলা যদি শব্দের প্রথমে বসে, ঠিক আছে, এটা কমন নিয়ম কিন্তু, হ্যাঁ, সাধারণ নিয়ম, যে শব্দের প্রথমে যদি বসে, তাহলে উচ্চারণে কিছুটা ঝোঁক পড়ে। কিন্তু তুমি পরীক্ষার খাতায় ঝোঁক দেখাবে কেমন করে, তাই না? তো তুমি মনে রেখো যে সেটা অনুচ্চারিত থাকবে, এরকম মনে রাখবে। শব্দের প্রথমে যে কোনো ফলা সংযুক্ত হলে সেটার উচ্চারণ তেমন একটা হয় না, কিন্তু শব্দের মাঝে বা শেষে যদি যুক্ত থাকে, তাহলে সংযুক্ত ধ্বনির দ্বিতীয় উচ্চারণ করে, ঠিক আছে? দেখো দুটো নিয়ম হয়ে গেল। আর আরেকটা, যদি কোনো যুক্ত ব্যঞ্জনের সাথে কোনো ফলা যুক্ত হয়, তাহলে সেটাও কিন্তু আসলে অনুচ্চারিত থাকে, ঠিক আছে? তো যাই হোক, এই জফলা নিয়ে কথা বলছি, ঠিক আছে তো? তো আমি তোমাকে এমনি একটা যে কোনো একটা ফলা দিয়ে দেখাই, যেমন ব ফলা দিয়ে আমি দেখাই সাধারণত, তোমাদের জন্য সুবিধা হবে তাই। দেখো আমরা প্রথমে যদি লিখি এই যে স্বদেশ, এটা লিখে দেখাই, আমি পড়াতে গেলে এটা বলি, সহজ হয় তোমাদের জন্য, হ্যাঁ। এখানে আবার স্বদেশ দিলে আবার তোমাদের ঝামেলা হবে, তো যাই হোক, এটা দন্ত স্বয় আবার দেখতে হবে, তো ওইটা যখন আসবো তখন দেখাবো। তো আমি এটা দিয়ে দেখাই, ঠিক আছে তো? দেখো এইখানে দুটো জায়গাতেই যুক্ত হয়েছে, এটা বর্গীয় ব না, এটা ফলা ব বলা হয়, ঠিক আছে তো? তাহলে দয়ে ব ফলা, রস্বই, তয়ে ব ফলা, তাই না বলো? তো
তাহলে দেখো শব্দের প্রথম বর্ণের সঙ্গে যুক্ত হয়েছে এবং শব্দের দ্বিতীয় বর্ণের সঙ্গে যুক্ত হয়েছে। তো দেখো শব্দের আদি ব্যঞ্জনে যদি কোনো ফলা যুক্ত হয় তাহলে সে ফলা কিন্তু উচ্চারণে কিছুটা ঝোঁক পড়ে। তো তুমি ঝোঁক দেখাতে পারবে না, তুমি মনে রাখবে অনুচ্চারিত থাকে। তাহলে সেই অর্থে এটার উচ্চারণ কি, ওই ফলাটা কোনো উচ্চারণে প্রভাব ফেলছে না, তাহলে তুমি দ্বয় রস্যই মনে করো এখানে বনাই। কিন্তু শব্দের আদি ব্যঞ্জন ছাড়া শব্দের মাঝের বা শেষের যে কোনো ব্যঞ্জনের সঙ্গে যদি কোনো ফলা যুক্ত হয় তাহলে যেই বর্ণের সাথে যুক্ত থাকবে সেই সংযুক্ত বর্ণকে দুইবার উচ্চারণে নিয়ে আসবে। তাহলে এই যে দেখো ত কিন্তু শব্দের শেষ বর্ণ, তাই না? তাহলে এর সঙ্গে যে ফলা ব যুক্ত হলো এটা দুইবার নিয়ে আসবে। তাহলে দুইবার যদি নিয়ে আসে তাহলে ত এবং ত, শোনো আমরা উচ্চারণ শুনে শুনে অভ্যস্ত, ঠিক আছে? তার উপর ভিত্তি করে কিন্তু আমরা কখনো আসলে উচ্চারণ লিখতে যাব না, তাহলে অনেক সময় ভুল হবে। আমরা নিয়মকানুন দেখে জেনে শুনে তারপর আমরা লিখবো, ঠিক আছে? তো তাহলে দেখো ত কিন্তু দুইবার লিখেছি, তো তো দুইবার লিখলে কিন্তু এখানে আমাদের দায়িত্ব শেষ হলো না। এখানে একটা জিনিস চিন্তা করতে হবে যে কোনো ব্যঞ্জন যদি দ্বিত্ব হয়, দুইবার যদি আসে, দুইবার আসার যদি প্রশ্ন আসে, ঠিক আছে, ওই সিলেবল মিলেবল তোমাদের মনে থাকবে না, বুঝতে পেরেছো? ওইগুলা করতে গেলে ঝামেলায় পড়বে। তো মাথায় রেখো যে দ্বিত্ব ব্যঞ্জন হলে প্রথমটা হয় ব্যঞ্জনান্ত, ঠিক আছে? তো যখনই দুইবার লিখবো তখনই প্রথমটা ব্যঞ্জনান্ত করে ফেলবে, বুঝতে পেরেছো? প্রথমটা ব্যঞ্জনান্ত করে ফেলবে, ঠিক আছে? আর পরেরটা কিন্তু স্বরান্ত হয়, অর্থাৎ পরের অটা দেখো এর সঙ্গেও একটা অলীন বা বিলীন ভাবে আছে। এই পরের অটা কিন্তু এটা ও অর্থাৎ সংবৃত উচ্চারিত হয়, বুঝতে পেরেছো? তাই দেখো এটার উচ্চারণ লিখতে গেলে আমরা অবশ্যই এরকম লিখবো দ্বিত্ব, ঠিক আছে? তো তো যাই হোক, আমি যেটা তোমাদের জানাতে চাচ্ছিলাম এইটাই যে যে কোনো ফলা যদি শব্দের আদি ব্যঞ্জনে যুক্ত হয় তাহলে সেই ফলা কিন্তু আমরা ধরে নেব এটা অনুচ্চারিত থাকবে, অর্থাৎ উচ্চারণে তেমন কোনো প্রভাব পড়বে না, ঠিক আছে? তো যদি আমাদের লেখা উচিত, যখন ফলা পড়াবো তখন বলবো তোমাদের। কিন্তু মাথায় রাখবে যদি কোনো ফলা শব্দের মাঝে বা শেষে যদি আদি ব্যঞ্জন ছাড়া যে কোনো ব্যঞ্জনের সাথে যে কোনো বর্ণের সাথে যদি যুক্ত থাকে তাহলে সংযুক্ত বর্ণের কিন্তু দ্বিত্ব উচ্চারণ করবে। আর যখনই দ্বিত্ব উচ্চারণ করবে তখনই প্রথমটা হবে ব্যঞ্জনান্ত। যদি এর সঙ্গে কোনো স্বর যুক্ত না থাকে তাহলে ধরে নেব তার সঙ্গে অযুক্ত আছে এবং সেই অটা অবশ্যই সংবৃত উচ্চারণ হবে, বুঝতে পেরেছো? যদি আরও কোনো ঝামেলা না থাকে। তাই দেখো এখানে দ্বিত্ব হয়েছে, ঠিক আছে? তো তো এখন আমরা এই শব্দটার উচ্চারণ আমরা লিখতে পারবো, ঠিক আছে? তো কিভাবে লিখতে পারবো আমাদের দেখবার বিষয় ছিল, কিন্তু আমার মনে হয় ওইটা তোমাদের মনে থাকবে। তাহলে এই যে এই কিন্তু অরূপে উচ্চারিত হবে, আমরা এটাই এখন শিখছি, তাই আমাদের মূল লক্ষ্য আছে কিন্তু এই এর দিকে, ঠিক আছে? তো দেখো দন্ত নয় রস্যই থেকে গেল, ঠিক আছে? এইবার এই যে দেখো ফলাটা যুক্ত হয়েছে তয়ের সঙ্গে, এবং এই ত কিন্তু দেখো শব্দের শেষ বর্ণ, তাই না? তো শব্দের আদি ব্যঞ্জন ছাড়া যে কোনো ব্যঞ্জনের সাথে বলেছি, ঠিক আছে? তাহলে দেখো শেষ বর্ণের সাথে জফলা যুক্ত হয়েছে, তাহলে কি হবে? এই যে তটা আছে এই তকে কিন্তু দ্বিত্ব উচ্চারণ করবে, দুইবার নিয়ে আসবে উচ্চারণে। তাহলে আমরা দুইবার নিয়ে নিব। যখনই দুইবার আসবে তখন কি হবে? যখন দুইবার আসবে তখন প্রথমটা অবশ্যই ব্যঞ্জনান্ত হবে, অর্থাৎ হসন্ত ব্যবহার করব আমরা। এবং এর সঙ্গেও কিন্তু একটা অসংযুক্ত আছে যেটা লীন বা বিলীনভাবে আছে। এই অটা কিন্তু কি হবে? সংবৃত উচ্চারণ হবে, অর্থাৎ সংবৃত উচ্চারিত হবে এ অয়ের। তাহলে এইখানে একটা ও যুক্ত হয়ে গেল, ঠিক আছে? অটা ও হয়ে গেল, তাই হয়ে গেল দেখো অনিত্য। আমরা তো তাই বলি, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। তারপরে আমরা পড়তে পড়তে আরেকটু শিখবো, জানবো। এইবার এই যে এইটা যখন পড়তে যাচ্ছ তখন তুমি এই যে এইটার দিকে একটু লক্ষ্য রাখো, বুঝতে পেরেছো? দেখো যুক্ত খ বলি বা ক্ষিও বলি কেউ কেউ, ঠিক আছে? তো এটা আমি কিভাবে দেখাই, হ্যাঁ এখন আমি এই জায়গায় দেখাই দিই, ঠিক আছে? এখন লক্ষ্য রেখো যে এই জিনিসটা ক যুক্ত মূর্ধন্য স হলে হয়ে যাচ্ছে এইটা, তাই না? যুক্তক্ষ। কিন্তু এই যুক্তক্ষয়ের উচ্চারণের কিন্তু এই যুক্তাক্ষর, ঠিক আছে, এর উচ্চারণে কিন্তু কিছু নিয়ম আছে, বুঝতে পেরেছো? নিয়মটা কি একটু মাথায় রাখবে যে এইটা যদি শব্দের প্রথমে থাকে, শব্দের শুরুতে থাকে, এই যুক্তক্ষয়ের অবস্থান যদি শব্দের শুরুতে হয় অর্থাৎ আদিতে হয়, তাহলে আমি একটা লিখতেই পারি নিয়ম যে শব্দের, ঠিক আছে, শব্দের আদিতে এই যুক্তক্ষয়ের উচ্চারণ কিন্তু ক্ষয়ের মতো, শব্দের আদিতে যুক্ত ক্ষয়ের উচ্চারণ ক্ষয়ের মতো, ঠিক আছে? আর নিয়ম 2, ঠিক আছে, শব্দের মাঝে মাঝে বা শেষে, শব্দের মাঝে বা শেষে যদি এই যুক্তক্ষ থাকে তাহলে তার উচ্চারণ এই তখন কিন্তু ক্ষয়ের দ্বিত্ব হয়ে যায়, অর্থাৎ খ
ক্ষয়ের দ্বিত্ব হলে এটা মাথায় রাখবে ক খ। খ কি বলতো? মহাপ্রাণধ্বনি না? তো মহাপ্রাণধ্বনি উচ্চারণ করতে গেলে বুঝতে পেরেছো, অ্যাকচুয়ালি মহাপ্রাণে কখনো দ্বিত্ব হয় না, অল্প প্রাণ মহাপ্রাণ হয়। তো ওইগুলোও জানার দরকার নেই। আমি যেটা বলবো যে ক্ষয়ের দ্বিত্ব হয় না, ক্ষয়ের দ্বিত্ব আসতে গেলে সেখানে ক খ আসে, বুঝতে পেরেছো? তো অত কিছু জানার দরকার নেই, শুধু এতটুকু মনে রাখবে শব্দের মাঝে বা শেষে এই যুক্ত ক্ষয়ের অবস্থান যদি হয় তাহলে তার উচ্চারণ করব আমরা কি ক খ। ঠিক আছে? দ্বিত্ব হবে, আর দ্বিত্ব হলেই কিন্তু প্রথমটা ব্যঞ্জনান্ত হবে। ঠিক আছে? তো এটা একটু মনে রেখো। আর যদি এর সঙ্গে কোনো স্বর থাকে তাহলে পরেরটাতে যুক্ত হবে, কোনো স্বর না থাকলে ধরে নেব এর সঙ্গে অযুক্ত আছে, এবং এই অটা অবশ্যই শেষে ও হয়ে যাবে, সংবৃত হবে। মনে হয় বুঝতে পেরেছো? তাহলে এখন আমরা দুটো শব্দ একটু দেখে নিই, দুটো শব্দ দেখে নিই এই নিয়মের দুটো শব্দ। যেমন নিয়ম 1 এর কিছু শব্দ দেখো, আমরা যখন বলছি, ঠিক আছে, ক্ষয়, ঠিক আছে? তো তাহলে শব্দের প্রথমে কিন্তু এই যুক্ত ক্ষয়ের অবস্থান, তাহলে এই যুক্ত ক্ষয়ের পরিবর্তে আমরা খ লিখবো উচ্চারণে। ঠিক আছে? তো তাহলে দেখো এর পরিবর্তে আমরা লিখলাম, এবং এটা একাক্ষর, দেখো ব্যঞ্জনান্ত, তাই বলা হচ্ছে ক্ষয়। ঠিক আছে? এখন দেখো শব্দের মাঝে যদি আমরা নিই, ঠিক আছে? তো শব্দের মাঝে নিই, যেমন এখানে শব্দের মাঝে আছে, তাহলে এটা লিখে আমরা দেখতে পারি। তাহলে এই দেখো এই কিন্তু নেতিবাচক অর্থে বসেছে, মাথায় রাখবে এইখানে কিন্তু ফিকশন আছে। হ্যাঁ, এই এর পরে যদি এই যুক্তক্ষ থাকে তাহলে এর উচ্চারণ কিন্তু সাধারণত সংবৃত হয়, অর্থাৎ ও হয়। কিন্তু এই অটা কিন্তু নাবোধক অর্থে বসেছে, তাই নাবোধকটাকে প্রায়োরিটি দেওয়া হয় বেশি। ঠিক আছে? প্রাধান্য দেওয়া হয়। তাহলে নাবোধক অর্থে এর উচ্চারণ অবশ্যই বিবৃত হবে, তাই সেই কিন্তু অই থেকে গেল। ঠিক আছে? অই থেকে গেল, সরি, থেকে গেল। ঠিক আছে? তাহলে আমরা লিখছি, আর যেহেতু শব্দের মাঝে অবস্থান তাহলে আমরা ক খ করব। তাহলে আমরা দেখো ক এবং খ, ক হসন্ত খ, বুঝতে পেরেছো? আর এই যে দেখো অন্তস্থ বুঝতে পেরেছো? এই যে দেখো অক্ষয়, দুই অক্ষর, তাহলে দেখো এখানে কিন্তু দুটো অক্ষর পাই আমরা, এবং অক্ষরে দেখো বদ্ধাক্ষর, তাও দুটোই বদ্ধাক্ষর, তাই না বলো? এই যে বদ্ধাক্ষর হলেই কিন্তু, ঠিক আছে, শেষে কিন্তু ব্যঞ্জনান্ত হবে, তাই অক আর ক্ষয়। ঠিক আছে? এই যে দেখো অক্ষয়, ঠিক আছে, এই অই থেকে গেল। ঠিক আছে? তো তাই দেখো অক্ষয়, এই যে ক খ, মাঝে দেখো যুক্ত খ, দেখো ক খ চলে এসেছে। ঠিক আছে? তো অক্ষয়, অক্ষয় কখনো বলবো না আমরা। তাহলে এখানেও দেখো মাঝে আছে, তাই না? এখানেও মাঝে আছে, তাহলে এই কিন্তু কি অরূপে উচ্চারিত হবে নাবোধক অর্থে অ। আর এই যে যুক্ত খ শব্দের মাঝে আছে, মাঝে থাকলে কি ক খ হবে। তাহলে তুমি ক খ নিয়ে নাও। ঠিক আছে? ক খ নিয়ে নিলে, যখনই নিয়ে নেবে তখনই প্রথমটা অবশ্যই ব্যঞ্জন আনতে হবে। ঠিক আছে? আর এটার সাথে যদি কোনো স্বর থাকে পরেরটাতে যুক্ত হবে, তাহলে পরেরটাতে যুক্ত করলে। আর এটা মূলত মূর্ধন্য ন আর যুক্ত দন্ত ন। ঠিক আছে? তো তাহলে এই আমাদের ন আছে দুটো, সবসময় লক্ষ্য রাখবে, ন আছে দুটো, একটা হচ্ছে মূর্ধন্য ন আর আরেকটা হচ্ছে দন্ত ন, তাই না বলো? তো লক্ষ্য রাখবে যে এই মূর্ধন্য ন এবং দন্ত ন এগুলো যখন আসবে তখন আবারও শিখবো দুটো নয়েরই উচ্চারণ আমরা কিন্তু দন্ত ন দিয়ে করব। ঠিক আছে? তো কখনো মূর্ধন্য ন দিয়ে না। ঠিক আছে? যেমন তোমাদের একটা শব্দ দেখায়, এই যে দেখো পানিনি, একজন বৈয়াকরণিকের নাম। ঠিক আছে? মূর্ধন্য নয় রস্যই, দন্ত নয় রস্যই, তো এটার উচ্চারণ কিন্তু পানি নি। ঠিক আছে? তাহলে দেখো এটা বানানগত রূপ, এটা উচ্চারণগত রূপ, দেখো দুটোই দন্ত ন হয়ে গিয়েছে। তাহলে এখানে কিন্তু মূর্ধন্য ন যুক্ত দন্ত ন, তাহলে মূর্ধন্য ন এর উচ্চারণ দন্ত ন, দন্ত ন এর উচ্চারণ তো দন্ত ন হবেই। আচ্ছা, এইবার আরেকটা জিনিস দেখবার, যদি কোনো যুক্ত ব্যঞ্জন দেখি, যদি কোনো যুক্ত ব্যঞ্জন দেখি তাহলে কিন্তু তার বিশ্লিষ্ট উচ্চারণ হয়, অর্থাৎ যুক্ত ব্যঞ্জন ভেঙে উচ্চারণ করার নিয়ম। বুঝতে পেরেছো? যুক্ত ব্যঞ্জন ভেঙে উচ্চারণ করো। দেখো আমি কিন্তু ব্যাকরণের অনেক কথাই তোমাদের বলবো না, কেন তোমাদের যেই জিনিসটা সবচেয়ে বেশি সুবিধা হবে উচ্চারণটা আয়ত্তে আনতে গেলে, উচ্চারণটা তোমরা তো লিখে দেখাবে, এটাতে সবচেয়ে বেশি সুবিধা হবে যেটা, সেই জিনিসটাই আমি তোমাদের বলবার চেষ্টা করবো। বুঝছো? সব কিছু আসলে ওই ব্যাকরণিক নিয়ম দিয়ে আসলে রপ্ত করা মুশকিল। তো আমি তোমাদের বলছি, যদি কোনো যুক্ত ব্যঞ্জন দেখো শব্দের আদিতে ছাড়া, শব্দের আদিতে ছাড়া, শব্দের শুরুতে ছাড়া, যদি শব্দের মাঝে বা শেষে যে কোনো জায়গায় যদি কোনো যুক্ত ব্যঞ্জন থাকে, তাহলে যুক্ত ব্যঞ্জন কিন্তু অবশ্যই অবশ্যই বিশ্লিষ্ট উচ্চারণ হবে, অর্থাৎ কিসে কিসে যুক্ত সেটা ভেঙে উচ্চারণ করতে হবে। তাহলে এটা মূর্ধন্য ন দন্ত ন, তাই না বলো? তো আমরা যা শিখলাম কি, যে মূর্ধন্য ন থাকলেও তার উচ্চারণ কিন্তু দন্ত ন হবে। তাহলে দেখো এই দুটো নকে আমরা ভেঙে দিলাম, ন এবং ন।
ঠিক আছে, দুটোই দন্ত ন হয়ে গেল সেই ক্ষেত্রে। আর যুক্ত ব্যঞ্জন যখনই তুমি বিশ্লিষ্ট করবে তখনই কিন্তু প্রথমটা হবে ব্যঞ্জনান্ত। ঠিক আছে, এখানে অক্ষর মক্ষর কিছু মনে রাখার এখন আপাতত তো প্রয়োজন নাই। তুমি এই জিনিসটা লক্ষ্য রাখো যে যদি যুক্ত ব্যঞ্জন ভেঙে দাও তাহলে প্রথমটা হবে ব্যঞ্জনান্ত, অর্থাৎ প্রথমটাতে কি আমরা হসন্ত চিহ্ন ব্যবহার করব। এবং এই যুক্ত ব্যঞ্জনের সঙ্গে তো একটা স্বরযুক্ত আছে কি অ। আমি বলেছি যে যুক্ত ব্যঞ্জনের শেষেরও সাধারণত সংবৃত উচ্চারণ হয়, আমি সাধারণত কথাটা ব্যবহার করেছি। ঠিক আছে, অনেক সময় এর ব্যত্যয় দেখব তাই। তাহলে দেখো এইখানে এই যে এর সঙ্গে যে একটা অলীন বা বিলীনভাবে আছে, এই শেষে এসে এই স্বরটা এই অটা সংবৃত উচ্চারিত হবে। তাই দেখো সংবৃত উচ্চারণ, তাই বলছি অক্ষুণ্ণ। বুঝতে পেরেছো? আমার মনে হয় বুঝতে পেরেছো। তাহলে লক্ষ্য রেখো যে নাবোধক অর্থের শব্দের আদিতে অ এর উচ্চারণ কিন্তু স্বাভাবিক হয়, অর্থাৎ অবিকৃত হয়, অর্থাৎ বিবৃত হয়। আমার মনে হয় তোমাদের মনে থাকবে এবং তোমরা পারবে। এইটা দেখো, যা বিকৃত না তাই অবিকৃত, তাই না? তা আমরা তো অবিকৃত বলছি না, আমরা বলছি অবিকৃত। ঠিক আছে, তো লক্ষ্য রেখো কিন্তু এই জিনিসগুলো একটু দেখবে তোমরা। ঠিক আছে, আমার মনে হয় শিখেছো। আচ্ছা, তাহলে আমরা পরের নিয়মে চলে আসি। ঠিক আছে, পরের নিয়মটা কি? পরের নিয়মটা বলতে এখানে কোনো ক্রম নাই, নিয়ম কিন্তু অনেকগুলো আছে, বুঝতে পেরেছো? অনেকগুলো নিয়ম আছে। এখন আরেকটা জিনিস লক্ষ্য রাখবে যে সাথে অর্থে, সাথে অর্থে শব্দের শুরুতে যে অটা সংযুক্ত হয় সে অ এর উচ্চারণ কিন্তু বিবৃত হয়, অর্থাৎ স্বাভাবিক হয়, অর্থাৎ অবিকৃত থাকে। ঠিক আছে, তো দেখো আমরা কিছু শব্দ যদি লিখি, ও না, ওখানে নিয়ম লিখবো, আমি নিচে নিচে নিয়মগুলো লিখি, তোমাদের সুবিধা হবে দেখতে। দেখো আমরা লিখছি, দেখো তো চিত্রের সহিত সচিত্র, তাই না বলো? আচ্ছা, দেখো সমুন্নত, তাহলে উন্নতের সহিত, উন্নতির সহিত সমুন্নত, উন্নতির সহিত, তাই না বলো? আমরা যদি বলি সন্তুষ্ট, তাহলে তুষ্টের সহিত সন্তুষ্ট আমরা বলতেই পারি। আমরা এটাকে সাধারণত উচ্চারণ করি সতীর্থ বলে, কিন্তু না, তীর্থের সহিত সতীর্থ। আর প্রয়োজন আছে? বা আমরা আরও বলতে পারি নিকটের সহিত সন্নিকট। আচ্ছা, আরও অনেক 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 হতে পারে, বুঝতে পেরেছ? তো যাই হোক, লেখাই যেতে পারে। ও বাবা, দেখতে পাচ্ছ কিনা আমি লিখেছি সংযুক্ত, তাহলে যুক্তের সহিত। তাহলে লক্ষ্য রাখো তো, এই যে প্রত্যেকটা দন্তস্ব এবং প্রত্যেকটা দন্তস্বর সাথে কিন্তু একটা অযুক্ত আছে। তাহলে আমরা যদি লক্ষ্য রাখি এই জায়গাগুলোতে, এখানে 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 এখানে, তাহলে এগুলা দেখো যুক্ত হয়েছে, এই স্বগুলো যুক্ত হয়েছে সাথে অর্থে, সহ অর্থে, সম অর্থে, তাই না? তোমরা যখন সমাস পড়েছিলে তোমাদের মনে পড়ে কিনা যে সহ সহিত সমস্থলে কি হয়, তাই না বলো? সহ বা সমস্থলে কি হয়, এগুলো কিন্তু তোমাদের মনে আছে। যেমন আমরা যখন বলি সস্ত্রীক, এই শব্দটাও নিতে পারো এখানে, বুঝতে পেরেছ? তাহলে এই যে প্রত্যেকটা স যুক্ত হয়েছে এবং প্রত্যেকটা সই কিন্তু সাথে বা সহ বা সম অর্থে যুক্ত হয়েছে বা সহিত অর্থে যুক্ত হয়েছে, তাই তো? এবং প্রত্যেকটা শয়ের সঙ্গেই কিন্তু একটা অলীন বা বিলীনভাবে আছে, ভালোভাবে লক্ষ্য রাখবে। এই দন্তস্ব 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 এগুলোর সাথে কিন্তু একটা অলীন বা বিলীনভাবে আছে। আমি বলেছি যে এই দেখো মিশে থাকা যে অটা সেটাও কিন্তু উচ্চারণে খুব প্রভাব ফেলবে। তাহলে প্রত্যেকটা শব্দেই কিন্তু সাথে অর্থে অযুক্ত হয়েছে, বুঝতে পেরেছো? এবং এই অ কখনোই কিন্তু ও রূপে উচ্চারিত হবে না, সবসময় অরূপেই উচ্চারিত হবে, এটাই হচ্ছে নিয়ম। তাহলে কি বললাম যে শব্দের আদিতে সহ সহিত সম প্রভৃতির সাথে অর্থে অয়ের উচ্চারণ বিবৃত হয়। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি যে শব্দের আদিতে, ঠিক আছে, আমরা লিখতে পারি এখানে যে সাথে অর্থে, আমরা এইভাবে লিখতে পারি সাথে অর্থে, ঠিক আছে,
অর্থাৎ আমরা বলতে পারি সহ, সহিত, সম, ধরো প্রভৃতি, প্রভৃতি। এই যে সাথে অর্থাৎ সহ, সহিত, সম, প্রভৃতি, দেখো সাথে অর্থে, ঠিক আছে, শব্দের আদিতে অয়ের উচ্চারণ বিবৃত হয়। ঠিক আছে, সাথে অর্থে শব্দের আদিতে অয়ের উচ্চারণ বিবৃত হয়। আমার মনে হয় তোমরা পারবে। তাহলে এই অ প্রত্যেকটা শব্দে কিন্তু দন্তস্ব যুক্ত হয়েছে সাথে অর্থে, বা সম বা সহ, সহিত, যাই বলো না কেন, এবং এই দন্তস্ব এর সাথে যে অটা যুক্ত আছে এই অয়ের উচ্চারণ কিন্তু অই থাকবে, অর্থাৎ বিবৃত হবে, স্বাভাবিক থাকবে। এখন দেখবার বিষয় হচ্ছে শয়ের উচ্চারণ। শয়ের উচ্চারণ একটু ঝামেলা করবে, তো এটা পড়ার আগে আমরা একটু শয়ের উচ্চারণটাকে দেখে নেব। হ্যাঁ, আমরা এটা পরে পড়ছি, আমরা শয়ের উচ্চারণটা একটু দেখে নেব। এখানে আমি বলেছি যখন যেটা আসবে তখন সেটা দেখব, ঠিক আছে? তো তো দেখো আমাদের বর্ণমালায় স তিনটা, তাই না? বলো কি কি? একটা হচ্ছে তালবস্য, আরেকটা হচ্ছে দেখো মূর্ধন্য স বা যাই বলি না কেন, আরেকটা হচ্ছে দন্তস্ব। তো মাথায় রাখবে যে তিনটা সাধারণত তিনটা শয়ের উচ্চারণ লিখতে গেলে আমরা কি করব? তালবস্য দিয়ে লিখব। এটা আমি বলছি নিয়ম এক। আমি বলছি তিনটা শয়ের উচ্চারণই সাধারণত তালবস্য দিয়ে লিখব। যদি দেখো শব্দ মধ্যে তালবস্য থাকে তার প্রতিবর্ণ হিসেবে আমরা তালবস্য নেব। যদি শব্দ মধ্যে মূর্ধন্য ষ থাকে তারও প্রতিবর্ণ হিসেবে আমরা তালবস্য নেব। যদি দন্তস্ব থাকে উচ্চারণ লিখতে গিয়ে তারও প্রতিবর্ণ হিসেবে আমরা তালবস্য নিব। ঠিক আছে? তো কিন্তু আরেকটা জিনিস একটু লক্ষ্য রাখবে, দুটো স, একটা হচ্ছে তালবস্য, এটা তালবস্য লিখেছি, হ্যাঁ, তালব্যস্য অ্যাকচুয়ালি, আর আরেকটা হচ্ছে দন্তস্ব। এই দুটো শয়ের সাথে যদি যুক্ত রূপে, আমি বলেছি এই দুটো শয়ের সাথে যদি যুক্ত রূপে কয়েকটা বর্ণ বা একটা কার বা একটা ফলা যদি যুক্ত থাকে, কয় বর্ণগুলো কি কি? দেখো বলছি ত, থ, ন, ল, ঠিক আছে, রি, রফলা। এটা রফলা লিখেছি, এ নয়। এই তালবস্য বা দন্তস্ব আমি একসাথে লিখেছি, তালবস্যের সাথে যে সবগুলো যুক্ত হবে তা তো না, বুঝতে পেরেছো? বা দন্তস্যের সাথে যে সবই যুক্ত হবে তা তো না, তবে হয় যুক্ত হয়। যে এই তালবস্য এবং দন্তস্ব এই দুটো শয়ের সঙ্গে যদি ত, থ, ন, ল, রি, রফলা এই জিনিসগুলো যদি যুক্ত থাকে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে এই শয়ের উচ্চারণ কিন্তু দন্তস্ব দিয়ে করতে হয়। তো আমি প্রথমে এই নিয়মটাকে বলছি, ঠিক আছে? এটাকে বলছি, দেখো এটা দিয়ে যদি বলি, ঠিক আছে? তো দেখো যখন আমরা বলছি, ঠিক আছে, না এটা দিয়ে বলি, দেখো আমরা আগে দুটো স একসাথে দেখে নিলাম, তাই না? তালবস্য এবং দন্তস্ব যখন উচ্চারণে আসব তো একটা নিয়ম বলে দিই, অয়ের পরে এগুলো এগুলো মনে রাখার দরকার নাই, কারণ মনে পরে রাখতে হবে, এতগুলো একসাথে মনে থাকবে না হয়তো। অয়ের পরের বর্ণে যদি জফলা থাকে, তাহলে এই অয়ের উচ্চারণ সংবৃত হয়। তাহলে এই তালবস্যর সাথে একটা অ আছে, সে অয়ের উচ্চারণ ও হবে, ঠিক আছে? তো দেখ এই তালবস্যর প্রতিবর্ণ হিসেবে আমরা তালবস্যই নিব, তালবস্য নিয়েছি, এবং এই তালবস্যের সাথে যে অ, সে অয়ের উচ্চারণ আমরা ও করে নিলাম, ঠিক আছে? তো এখন এই ফলাটা যুক্ত হয়েছে শব্দের শেষ বর্ণে, তাহলে ওই বর্ণটাকে দ্বিতীয় উচ্চারণ করবে। তাহলে এই দন্তস্ব প্রতিবর্ণ হিসেবে আমরা কি নেব? দন্তস্ব প্রতিবর্ণ হিসেবে আমরা তালবস্য নেব, এবং এই তালবস্য দুইবার চলে আসবে উচ্চারণে। তাহলে দেখো তালবস্য, তালবস্য, ঠিক আছে? তো তাহলে যখনই দ্বিত্ব আসবে তখনই কিন্তু প্রথমটা ব্যঞ্জনান্ত বলেছি, আর শেষের ওটা সাধারণত সংবৃত হয়, তাই এটাও দেখো সংবৃত হয়ে গেল, উচ্চারণ হলো কি? শস্য। তাহলে এইটা দেখো বানানগত রূপ, কিন্তু এইটা দেখো উচ্চারণগত রূপ, ঠিক আছে? তো তাহলে দেখো তালবস্বর প্রতিবর্ণ হিসেবে তালবস্য উচ্চারণ লিখতে গিয়ে দন্তস্বর প্রতিবর্ণ হিসেবেও কিন্তু আমরা তালবস্য নিব, ঠিক আছে? মনে থাকবে তো? হ্যাঁ, মনে থাকবে। আচ্ছা,
এইবার মূর্ধন্য স দিয়ে দেখাই, খুব সহজে একটা দেখাই দিই, ষষ্ঠ, তাই তো? তাহলে এই যে মূর্ধন্য স্বর প্রতিবর্ণ হিসেবে কি নিব? তালবস্য নিব সর্বদাই, ঠিক আছে? কারণ মূর্ধন্য স্বরের সাথে যাই যুক্ত থাক না কেন, মূর্ধন্য স্বর উচ্চারণ প্রতিবর্ণে আমরা তালবস্য নিব লিখতে গিয়ে, ঠিক আছে? তাহলে মূর্ধন্য স, এই যে তালবস্য, ঠিক আছে? আমি বলেছি যুক্ত ব্যঞ্জন বিশ্লিষ্ট করে উচ্চারণ করতে হয়, তাহলে এই যুক্ত ব্যঞ্জনটা ভেঙে দাও, তাহলে কি এটা মূর্ধন্য স ঠ, তাহলে মূর্ধন্য স্বর প্রতিবর্ণ হিসেবে তালবস্য, আর ঠ তো ঠই থেকে গেল। আর যখনই যুক্ত ব্যঞ্জন বিশ্লিষ্ট করবে তখনই প্রথমটা কি হবে? ব্যঞ্জন আনতে হবে, আর পরের ওটা কি হবে? সংবৃত হবে, ও হবে সাধারণত। তাই দেখো কি হলো? ষষ্ঠ, ঠিক আছে তো? আচ্ছা, তাহলে দেখো এটা বানানগত রূপ, এটা উচ্চারণগত রূপ, ঠিক আছে? দুটো দুই জিনিস কিন্তু। আচ্ছা, গেল। তাহলে তিনটা স সাধারণত তালবস্য, কিন্তু লক্ষ্য রাখতে হবে এই তালবস্য বা দন্তস্ব এই দুটোর সাথে, তালবস্য বা দন্তস্বর সাথে যদি যুক্ত রূপে ত, থ, ন, ল এই বর্ণগুলো, বা একটা রি আর একটা ফলা, র ফলা, এগুলো যদি যুক্ত থাকে তাহলে এই দুটো স্বয়ের উচ্চারণ কিন্তু দন্তস্ব হয়, দন্তস্ব হয়, ঠিক আছে তো? তাহলে আমি তালবস্য দিয়ে দেখাই, ঠিক আছে তো? দেখো একটা শব্দ, ঠিক আছে? রফলাযুক্ত অয়ের উচ্চারণ ও হয়, ঠিক আছে? কেউ প্রশ্ন বলবে না, এর সঙ্গে যে অ, সে অয়ের উচ্চারণ ও হবে। তো যাই হোক, আমরা লিখছি এই, তাই না? আমি বলেছি কি যুক্ত ব্যঞ্জন বিশ্লিষ্ট করে উচ্চারণ করতে হয়, ঠিক আছে? শব্দের আদিতে ছাড়া, শব্দের শুরুতে যদি থাকে তাহলে বিশ্লিষ্ট হয় না, কিন্তু শব্দের আদিবর্ণ ছাড়া যে কোনো জায়গায় যদি যুক্ত ব্যঞ্জন থাকে তাহলে সেটা বিশ্লিষ্ট উচ্চারণ হবে। তো যাই হোক, এই যে তালবস্যের সাথে কি আছে দেখো, দন্ত ন আছে, দন্ত ন আছে। এই দন্ত নর প্রভাবে তালবস্যের উচ্চারণ কিন্তু দন্তস্ব হয়ে যাবে, বুঝতে পেরেছ? তাহলে এটাকে এখন বিশ্লিষ্ট করো, তাহলে দেখো বিশ্লিষ্ট করলে, আর যখনই যুক্ত ব্যঞ্জন ভেঙে দিবে প্রথমটাকে ব্যঞ্জন আনতে হবে, আর পরের অসাধারণত সংবৃত হবে বলেছি। তাহলে দেখো প্রশ্ন, তাহলে প্রশ্ন থেকে যায় যে তালবস্য কেন দন্তস্ব হলো? হলো এই জন্যেই যে তালবস্যের সাথে দন্ত ন যুক্ত আছে। এই তালবস্যের সাথে দন্ত ন যুক্ত থাকলে তালবস্যর উচ্চারণ দন্তস্ব হবে, এটা তাই বলছে, ঠিক আছে? হ্যাঁ, বলছে। আরেকটা শব্দ দেখো, ঠিক আছে? শ্লোক আমরা বলি, তাহলে তালবস্যের সাথে কি যুক্ত আছে? ল যুক্ত আছে, তাই না? তাহলে এই তালবস্যের সাথে যদি ল যুক্ত থাকে, তালবস্যের সাথে যদি ল যুক্ত থাকে তালবস্যর উচ্চারণ কিন্তু দন্তস্ব হবে। তাই দেখো কি হচ্ছে? শ্লোক। দেখো এটা বানান, কিন্তু এটা উচ্চারণ। আশা করি বুঝতে পেরেছো। রি যদি যুক্ত করো তাহলে, বা আরো আরো যে কোনো শব্দ নিতে পারি আমরা, শৃঙ্গ বা যাই কিছু নেও না কেন, শ্রীগাল, শিয়াল, তাই না? বলো, মৃগেন্দ্র কেশরী কবে হে বীর কেশরী, সম্ভাষে শ্রীগালে মিত্রভাবে। কোন কবিতার লাইন যদি লেখো একটু কমেন্টে। তো দেখো তালবস্যের সাথে কি যুক্ত আছে? এই যে রি যুক্ত আছে, রি, তাহলে তালবস্যের উচ্চারণ দন্তস্ব হবে। তাই দেখো শ্রীগাল, দেখো বদ্ধাক্ষর ব্যঞ্জনান্ত, ঠিক আছে তো? শ্রীগাল, ঠিক আছে তো? ঠিক সেরকম এখন রফলা যদি একটা যুক্ত করাই, ঠিক আছে তো? খুব সহজ, ছোট ছোট শব্দ দেখাই, অত প্রয়োজন নেই। দেখো, ঠিক আছে তো? বা শব্দটাকে একটু বাড়াই দিই, ঠিক আছে তো? শ্রমের উচ্চারণ আর শ্রমজীবীর উচ্চারণ আলাদা আলাদা হবে। তো যাই হোক, এখানে একটা জিনিস আগে বলে নিই, যে সবসময় মাথায় রাখবে যে সমবর্ণের লঘুটা উচ্চারণে ব্যবহৃত হয়, অর্থাৎ সমবর্ণের রস্যটা সবসময় উচ্চারণে ব্যবহৃত হয়। তো আমাদের ই আছে দুটো, দেখো রস্যই বা দীর্ঘই, দুটোর উচ্চারণ লিখতে গেলে রস্যই, রস্যই থাকলেও রস্যই, দীর্ঘই থাকলেও দীর্ঘই। তো যাই হোক, কারও ঠিক সেরকমই আসবে। তো ব্যাপারটা হচ্ছে আমি দেখছিলাম হচ্ছে তালবস্যর উচ্চারণ, তাহলে তালবস্যের সাথে কি আছে? র, রটা ফলারূপে যুক্ত আছে, তাহলে তালবস্যর উচ্চারণ কি হবে? দন্তস্ব। তাহলে দেখো দন্তস্ব র ফলের সঙ্গে লাগাই দাও, আর রফলাযুক্ত অয়ের উচ্চারণ ও হয় বলেছি, ঠিক আছে? অয়ের পরের বর্ণের দীর্ঘই, তাই অয়ের উচ্চারণ ও হবে, ঠিক আছে? আর দীর্ঘের উচ্চারণ রস্যই হয়, তাই উচ্চারিত রূপটা দেখো শ্রমজীবী। দেখেছো আমি বানানে লিখছি তালবস্য, কিন্তু উচ্চারণে কিন্তু দন্তস্ব। যখন যেটা শিখবো ঠিক সেই বর্ণটাকেই শুধু লক্ষ্য রাখবে, বাকিগুলো সব একসাথে দেখতে গেলে কিন্তু ভুল হয়ে যাবে তোমাদের, হ্যাঁ, ঠিক আছে? ঝামেলা হবে। তাহলে দেখো
আমি দেখাচ্ছি তালবস্য পরে বা এই শয়ের উচ্চারণ পরে আরও বিস্তারিত দেখব, ঠিক আছে। এখন দন্তস্ব যদি বলো, ঠিক আছে, তুমি যখন বলছো সস্তা, তাহলে দন্তস্বর প্রতিবর্ণ হিসেবে তালবস্য, দন্তস্বর প্রতিবর্ণ হিসেবে তালবস্য, এই যে দেখো তালবস্য নিলাম, ঠিক আছে। তো এখানে অয়ের পরে যুক্ত ব্যঞ্জন থাকলে অয়ের উচ্চারণ অবিকৃত থাকে, অর্থাৎ বিবৃত হয়। তো যাই করে নিয়মগুলো পরেই শিখি। আর এই যে দন্তস্বয়ের সাথে ত যুক্ত আছে, দন্তস্বয়ের সাথে ত যুক্ত থাকলে দন্তস্বর উচ্চারণ কি হবে? দন্তস্বই থাকবে। তাহলে দন্তস্ব আর ত যুক্ত ব্যঞ্জন বিশ্লিষ্ট করো, তাহলে কি হচ্ছে দেখো, বিশ্লিষ্ট হয়ে গেল। যখনই যুক্ত ব্যঞ্জন ভাঙবে প্রথমটা কি ব্যঞ্জন আনতে হবে, বুঝতে পেরেছ? এটার সঙ্গে যুক্ত ব্যঞ্জনের সাথে আকার আছে, পরেরটাতে যুক্ত হবে। তাহলে দেখো সস্তা, ঠিক আছে। তো তাহলে লক্ষ্য রাখবে, ঠিক এরকম থ যদি দাও, তারপরে তুমি ন যদি দাও, বা তুমি যদি ল দাও, বা রি যদি দাও, বা রফলা যদি দাও, তাহলে দন্তস্বর উচ্চারণ দন্তস্বই হবে, তখন আর তালবস্য হবে না। কিন্তু স্বাভাবিক অবস্থায় দন্তস্বর উচ্চারণ তালবস্য হবে। আমি মনে হয় বোঝাতে পেরেছি। আচ্ছা, এই ছকটা একটু মনে রেখো, তাহলে হবে। তাহলে এখন এগুলার আমরা যেটা পড়ছিলাম, দেখো আমরা অলরেডি ডিটাচড হয়ে গিয়েছি। কি আমরা পড়ছিলাম? যে সাথে অর্থে শব্দের আদিতে অয়ের উচ্চারণ বিবৃত হয়, সাথে অর্থে। তাহলে এখানে প্রত্যেকটা শব্দে কিন্তু সাথে অর্থে যুক্ত হয়েছে, এবং প্রত্যেকটা শব্দেই দেখো শুরুতে কিন্তু অ আছে, মিশে আছে, যদিও দেখতে পাচ্ছি না আমরা। সে অয়ের উচ্চারণটা কিন্তু বিবৃত হবে, ঠিক আছে। তো আচ্ছা, তাহলে এটার উচ্চারণ লিখতে গেলে কি দন্তস্ব প্রতিবর্ণ হিসেবে কি নিব? দেখো দন্তস্বের সাথে কিছু নেই, দন্তস্বের উচ্চারণ তালবস্য, তাহলে দন্তস্ব প্রতিবর্ণ হিসেবে তালবস্য চলে আসলো। একটা জিনিস মাথায় রাখবে, অনুসারের উচ্চারণ লিখতে গেলে আসলে ও ও দিয়ে লিখবা তোমরা, ও হসন্ত। অ্যাকচুয়ালি উচ্চারণটা হয় অং, যখন আসবে তখন শেখাবো। যেখানে অনুস্বর থাকবে তার প্রতিবর্ণ হিসেবে তোমরা ও হসন্ত দিবে, এটা মনে রেখো, হ্যাঁ। তাহলে অনুস্বর আছে, অনুস্বরের প্রতিবর্ণ হিসেবে, অনুস্বরের প্রতিবর্ণ হিসেবে ও হসন্ত দিয়ে দিলাম। তাহলে আমার দেখার বিষয় ছিল যে এই অটা অই থেকে গেল, কিন্তু আমি ও করতে পারলাম না, ঠিক আছে। তো এখানে আরেকটা জয়ের প্রসঙ্গ আসে। তো মাথায় রেখো যে আমাদের বর্ণমালায় দুটো জ আছে, একটা হচ্ছে বর্গীয় জ আর আরেকটা হচ্ছে অন্তস্থীয় জ, তাই না বলো? এই দুটো জয়ের উচ্চারণ লিখতে গেলে প্রতিবর্ণ হিসেবে সবসময় বর্গীয় জ ব্যবহার করবে। কি ব্যবহার করবে? বর্গীয় জ ব্যবহার করবে। তাহলে এই যে অন্তস্থ জয়ের রস্যউ, তাহলে অন্তস্থ জয়ের প্রতিবর্ণ হিসেবে কি নিব আমরা? বর্গীয় জ, এবং তার সঙ্গে রস্যউ আছে, রস্যউটা যুক্ত হয়ে গেল। এবং ক আর ত যুক্ত ব্যঞ্জন, যুক্ত ব্যঞ্জন ভেঙে দিব, তাহলে ক আর ত ভেঙে দিলাম। ভেঙে দিলে প্রথমটা হবে কি ব্যঞ্জনান্ত, আর ওই সংযুক্ত যে এর সঙ্গে একটা অ আছে, এই অটা কিন্তু সংবৃত হয়ে যায়, বলেছি। তাই দেখো সংযুক্ত, আশা করি পারবে তোমরা। চিত্রের সহিত সচিত্র, তাহলে এই ক্ষেত্রে দেখো এই দন্তস্বর প্রতিবর্ণ হিসেবে তালবস্য নিয়ে নিলাম আমরা। চয় রস্যই থেকে গেল। এখন একটা জিনিস তোমার মাথায় কাজ করতে হবে, কি? এই যে র ফলা, আমি বলেছি কোনো ফলা যদি শব্দের মাঝের বা শেষের ব্যঞ্জনের সাথে যদি যুক্ত হয়, অর্থাৎ আদি ব্যঞ্জন ছাড়া যে কোনো ব্যঞ্জনের সাথে যদি যুক্ত হয়, তাহলে সংযুক্ত ব্যঞ্জনের দ্বিত্ব উচ্চারণ করে। হ্যাঁ, ঠিক আছে, দ্বিত্ব উচ্চারণ করে। তাহলে এখানে তয়ের সাথে কিন্তু এখানে র ফলাটা যুক্ত আছে, তাহলে ত দুইবার আসবে। দেখো ত ত দুইবার আসলো, কিন্তু রফলাটা একটু ব্যতিক্রম এই জন্যে যে রফলা দ্বিত্ব করবে ঠিকই আছে, কিন্তু শেষেরটার সঙ্গে আবার ফলা থেকেই যাবে ফলারূপে, ওকে তুলতে পারবো না। যদি তুলি তাহলে উচ্চারণ বিভ্রাট হবে। যেমন, আচ্ছা আমি এখানে দেখো যেটা নিয়ম, যে যখন দ্বিত্ব করলো তাহলে প্রথমটা ব্যঞ্জন আনতো, তাই না? শেষের এটা কিন্তু কি হয়? সংবৃত হয়, শেষের অটা সংবৃত হয়, স্বরান্ত হয়। আচ্ছা ঠিক আছে, স্বরান্ত। তাহলে দেখো এই সচিত্ত, আমরা কি কখনো সচিত্ত বলি না? তাহলে রফলা একটু ব্যতিক্রম, যে রফলা দ্বিত্ব করবে কিন্তু সাথে থেকেও যাবে, তাই এর সঙ্গে কিন্তু থেকেও যাবে রফলা। তাই উচ্চারণটা হলো কি? সচিত্র, ঠিক আছে। তো এই ফলার জন্য কিন্তু এখানে দ্বিত্ব হলো, ঠিক আছে। আচ্ছা দেখো উন্নতের সহিত সমুন্নত, ঠিক আছে। তাহলে এই দন্তস্বর প্রতিবর্ণ হিসেবে তালবস্য নিলাম, ময়রস্যও থেকে গেল, যুক্ত ব্যঞ্জন ভেঙে দিব, তাহলে ন ন ভেঙে দিলাম। ভেঙে দিলে প্রথমটা কিন্তু ব্যঞ্জন আনতে হবে, ঠিক আছে। আর দেখো সমুন ন তো, ঠিক আছে। দেখো অক্ষরগুলো লক্ষ্য রাখো,
তাহলে দেখো শেষের তয়ের যে অ, সেই অটা কিন্তু সংবৃত হবে। সমুন্নত, সমুন্নত। ঠিক আছে তো? আমার মনে হয় পারবে। তো এই যে যদি বলো যে না যুক্ত ব্যঞ্জনের শেষের অ সাধারণত তো কি সংবৃত হচ্ছে, সর্বক্ষেত্রে না, আমি কিন্তু সাধারণত বলেছি। ঠিক আছে তো? তো যাই হোক, সমুন্নত। হ্যাঁ, ঠিক আছে, এগুলারও নিয়ম আছে, পরে যখন আমরা শিখবো পারবো। দেখো, তুষ্টের সহিত সন্তুষ্ট, তাই না বলো? তাহলে এই দন্তস্বর প্রতিবর্ণ হিসেবে তালবস্য, যুক্ত ব্যঞ্জনকে ভেঙে দেব, তাহলে ন আর ত। ভেঙে দিলে প্রথমটা ব্যঞ্জনান্ত, কোনো স্বর থাকলে পরেরটাতে যুক্ত হবে, এখানে রস্য আছে, পরেরটাতে যুক্ত হলো। ঠিক আছে, এটাও যুক্ত ব্যঞ্জন, মধ্যন স্বরটা, মধ্যন স্বর প্রতিবর্ণ হিসেবে তালবস্য নেব, তালবস্য নিয়ে নিলাম। ঠিক আছে, এবং এই যে ট নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে যুক্ত ব্যঞ্জন ভাঙলে প্রথমটা কি হবে? ব্যঞ্জনান্ত হবে, এবং শেষেরও সাধারণত সংবৃত হয় বলেছি, এই যে। তাই দেখো, সন্তুষ্ট। ঠিক আছে তো? আচ্ছা, এই জায়গাটায় আসো, তীর্থের সহিত সতীর্থ আমরা পড়ছি কিন্তু অকে। তাহলে দেখো, দন্তস্বর প্রতিবর্ণ হিসেবে তালবস্য হলো। দীর্ঘের উচ্চারণ কি বলেছিলাম? রস্বই দীর্ঘের উচ্চারণ রস্বই হবে। সমাবর্ণে সবসময় রস্যটা, সমাবর্ণে সবসময় লঘুটা উচ্চারণে ব্যবহৃত হয়। তাহলে এই যে দেখো, তয় দীর্ঘই, এটা তয় রস্বই হয়ে গেল। ঠিক আছে, আর এটা কিন্তু যুক্ত ব্যঞ্জন, অবশ্যই যুক্ত ব্যঞ্জন। কিসে কিসে যুক্ত? আর এই যে দেখো রেপ, এটা তো রয়ের সংক্ষিপ্ত একটা রূপ, তাই না বলো? তাহলে র যুক্ত থ, আগে র পরে থ, তাই না? কিন্তু থ পরে র না, আগে র পরে থ। তাহলে যুক্ত ব্যঞ্জন বিশ্লিষ্ট করতে হয় বলেছি। তাহলে র আর থ যেহেতু যুক্ত, তাহলে যুক্ত ব্যঞ্জন ভেঙে দাও, র আর থ ভেঙে দাও। ভেঙে দিলে কি হবে? প্রথমটা ব্যঞ্জন আনতে হবে, আর শেষেরটা কি হবে? সাধারণত সংবৃত হয়। শেষেরটা স্বরান্ত উচ্চারণ হয়, আর অন্তে যদি স্বর অ থাকে তাহলে এই অসাধারণত সংবৃত হয়। দেখো, সতীর্থ। ঠিক আছে তো? সন্নিকট, নিকটের সহিত। তাহলে দেখো, তালবস্য ন, ন ভেঙে দিলাম, যুক্ত ব্যঞ্জনটা ভেঙে দিলাম। ভেঙে দিলে প্রথমটা ব্যঞ্জনান্ত, কোনো স্বর থাকলে পরেরটাতে, স্বর পরেরটাতে চলে গেল। আর এটা হচ্ছে কট, ব্যঞ্জনান্ত, বদাক্ষর। দেখো, সন্নিকট। আশা করি শিখেছো। তাহলে কি সাথে অর্থে এইরকম তুমি অজস্র শব্দ বের করতে পারো, সসীম বের করতে পারো। ওইখানে যেমন অসীম, এখানে তুমি সসীম করতে পারো। ওইখানে অসীম অনাবদ্ধ করতে বসেছে, আর এখানে সসীম সীমার সহিত সসীম, তাই না বলো? এগুলো সবই কিন্তু দেখো সাথে অর্থে যুক্ত হয়েছে। তাহলে আমরা মনে হয় শিখলাম নিয়মটা। ঠিক আছে তো? এইবার তোমরা লক্ষ্য রেখেছো কিনা, এর আগে কিছু জিনিস পড়তে পড়তে আমি কিন্তু তোমাদের বলেই দিয়েছি, যেমন ষষ্ঠতে বললাম, তাই না বলো? ঠিক ওই নিয়মটা এখানে বলতে পারো। কি বলতে পারো? যে নিয়ম, আরেকটা নিয়ম একটু তোমাদের বলে দিই। ঠিক আছে, নিয়মটা কি? নিয়মটা হচ্ছে যে অয়ের, না, পরে, ও বাবা, একসাথে লেখা ছিল, থাকলে তুমি তোমার মতো করে লিখতে পারো। অর্থাৎ তুমি সব মানে খুব সংক্ষেপে লক্ষ্য রাখতে পারো, অযুক্ত যুক্ত ব্যঞ্জন। কিছু বুঝলে? অয়ের পরে যদি যুক্ত ব্যঞ্জন থাকে তাহলে সে অয়ের উচ্চারণ বিবৃত হয়, অর্থাৎ অরূপে উচ্চারিত হয়। ঠিক আছে, তাহলে দেখো, আমরা যে শিখলাম, তখন লিখলাম কি? তখন লিখেছিলাম ষষ্ঠ, তাই না? আমরা যদি লিখি অন্ধ, আমরা যদি লিখি তত্ত্ব, ঠিক আছে, আরও লিখতে হবে স্বচ্ছ। ঠিক আছে, কত শব্দ লেখা যায়, কত শব্দ লেখা যায়। নিশ্চয় এই অন্ধকে আমরা কখনো অন্ধ বলি না, বলি অন্ধ। অই থাকে কিন্তু। দেখো, এখানে আমরা অ দেখতে পাচ্ছি, স্বাধীন ব্যবহার, কিন্তু এই অগুলো কিন্তু লিন বা বিলীন ব্যবহার, তাই না? এবং মজার বিষয় দেখো, প্রত্যেকটা অয়ের পরেই কিন্তু যুক্ত ব্যঞ্জন আছে। ঠিক আছে তো?
তো লক্ষ্য রেখো এটা শব্দের আমি সবগুলো আদিতে বসিয়েছি, তুমি দেখো মাঝেও বসাতে পারো, বুঝতে পেরেছো? তাই লক্ষ্য রাখবে যে এই অয়ের পরে যদি যুক্ত ব্যঞ্জন থাকে, তাই বলা হচ্ছে অয়ের পরে যুক্ত ব্যঞ্জন থাকলে সে অয়ের উচ্চারণ বিবৃত হয়। ঠিক আছে, তো তুমি তোমার মতো করে নিয়মটা লিখে ফেলতে পারো। তাহলে দেখো প্রত্যেকটা অয়ের পরেই কিন্তু যুক্ত ব্যঞ্জন আছে, তাহলে এই অয়ের উচ্চারণগুলো কি অরূপেই থাকবে। ঠিক আছে, তাই এই জিনিসগুলো লক্ষ্য রাখবে। তাহলে এখানেও একটা অ কি লিন বা বিলীনভাবে আছে, এখানেও একটা অ লিন বা বিলীনভাবে আছে, এখানেও একটা অ লিন বা বিলীনভাবে আছে, আর এই অ তো আমরা দেখতেই পাচ্ছি স্বাধীন ব্যবহার। এবং প্রত্যেকটা অয়ের পরেই কিন্তু যুক্ত ব্যঞ্জন আছে, বারবারই বলছি। ঠিক আছে, এই অয়ের পরে যদি যুক্ত ব্যঞ্জন থাকে তাহলে এই অয়ের উচ্চারণ বিবৃত হয়, অর্থাৎ স্বাভাবিক হয়। তাহলে আমরা উচ্চারিত রূপ লিখি, এটা তো লিখে দেখিয়েছি। মূর্ধন্য উচ্চারণ তালবস্য। ঠিক আছে, তাই এই অই থাকলো, বিবৃত থাকলো, সংবৃত করা গেল না। আর যুক্ত ব্যঞ্জন ভেঙে দিব, তাহলে কি দেখো এটা তো শিখলামই আমরা। এখানে দেখো অই থেকে গেল, যুক্ত ব্যঞ্জন ন ধ ভেঙে দাও, ন আর ধ ভেঙে দিয়েছো, ভেঙে দিলে প্রথমটা ব্যঞ্জনান্ত, শেষের ওটা সাধারণত সংবৃত হয় বলছি, তাই না বল, অন্ধ। তাহলে এটা এখানে কিন্তু বফলা আছে, আমি বলেছি যুক্ত ব্যঞ্জনের সঙ্গে যদি কোনো ফলা যুক্ত হয় ওই আদির মতো শব্দের প্রথম ব্যঞ্জনে, এই যে দেখো শব্দের প্রথমে দেখো ফলা, ঠিক আছে, আবার দেখো যুক্ত ব্যঞ্জনের সাথে ফলা, কিন্তু এই যুক্ত ব্যঞ্জনটা আদি মধ্য যে কোনো জায়গায় হতে পারে। তো শব্দের আদি ব্যঞ্জনে এবং কোনো যুক্ত ব্যঞ্জনের সঙ্গে কোনো ফলা যুক্ত হলে সেই ফলা কিন্তু অনুচ্চারিত থাকবে, তোমরা এভাবে ধরে নিবে। যদিও ঝোঁক পড়ে, কিন্তু ঝোঁকটা তোমরা দেখাতে পারবে না। ঠিক আছে, কথায় হয়তো শোনাই দিতে পারো, কিন্তু খাতায় দেখাতে পারবে না, খাতায় আর ঝোঁক দেখানো যাবে না। তাই তোমরা মনে রাখবে সেটা অনুচ্চারিত থাকবে। কি বললাম, যে যুক্ত ব্যঞ্জনের সঙ্গে এবং শব্দের আদি ব্যঞ্জনের সঙ্গে কোনো ফলা যুক্ত থাকলে সেই ফলা কিন্তু অনুচ্চারিত থাকবে। তাহলে এখানে তয়ের সাথে যে এই অই থেকে গেল, তাই তই থেকে গেল, আর এটা ত যুক্ত ত, এই ক্ষেত্রে মনে রাখবে যে ফলা কোনো নাই, ফলার কোনো কাজ নাই। ঠিক আছে, যেহেতু তয়ে তয়ে যুক্ত ব্যঞ্জনের সঙ্গে ফলা যুক্ত আছে, তাই এই ফলা কিন্তু অনুচ্চারিত থাকবে, এরকম ভাববে। তাহলে এই ত যুক্ত ত, তাহলে যুক্ত ব্যঞ্জন ভেঙে দাও, ত যুক্ত ত ভেঙে দিয়েছ, ভেঙে দিলে প্রথমটা ব্যঞ্জনান্ত এবং পরেরটা স্বরান্ত হয়, আর স্বর যদি অ থাকে সাধারণত সংবৃত হয় ও তত্ত্ব। ঠিক আছে, তো তাহলে দেখো স্বচ্ছ, এর সঙ্গে একটা অ আছে, সেই অ কিন্তু অয় থাকবে। আর দন্তস্ব, দেখো দন্তস্ব এর সঙ্গে কোনো ফলা আছে, কোনো ব ফলা নাই কিন্তু, তাহলে এই দন্তস্বর উচ্চারণ কি হবে, স্বয়ের উচ্চারণ তালবস্য। ঠিক আছে, তো তাই দেখো তালবস্য, এবং এই ফলা নাই মনে করলাম, কারণ শব্দের আদি ব্যঞ্জনে ফলা অনুচ্চারিত থাকবে। আর এটা যুক্ত ব্যঞ্জন কি চ ছ, তাহলে চ আর ছ যুক্ত ব্যঞ্জন ভেঙে দাও, বিশ্লিষ্ট করো। যখনই বিশ্লিষ্ট করবে প্রথমটা কি হবে, ব্যঞ্জনান্ত হবে, আর পরেরটা হবে স্বরান্ত। আর যদি স্বরটা থাকে অ, সাধারণত ও, তার উচ্চারণ সংবৃত, তাই স্বচ্ছ। ঠিক আছে, তাহলে অয়ের পরে যুক্ত ব্যঞ্জন থাকলে সে অয়ের উচ্চারণ কি হবে, বিবৃত হবে। আশা করি শিখেছি আমরা। আর একটা নিয়ম শেখা যেতে পারে। আচ্ছা, এখানে একটু দেখো, আমি বলছি অয়ের পরে ঠিক আছে রেফ যুক্ত, আমি এটা ব্যঞ্জন লিখেছি, হ্যাঁ, অয়ের পরে রেফ যুক্ত ব্যঞ্জন থাকলে, অয়ের পরে রেফ যুক্ত ব্যঞ্জন থাকলে সে অয়ের উচ্চারণ বিবৃত হয়। ঠিক আছে, অর্থাৎ অ যুক্ত যে কোনো ব্যঞ্জন তারপর রেফ। ঠিক আছে, অয়ের পরে যে কোনো ব্যঞ্জন তার উপরে রেফ যদি থাকে তাহলে সেই অয়ের উচ্চারণ অ হয়। এটা সাধারণত, তার ব্যত্যয় আছে কিন্তু, পরে আমরা দেখব। ঠিক আছে, তো তো বলছি অয়ের পরে রেফযুক্ত ব্যঞ্জন থাকলে, এটা সংক্ষেপে লিখেছি, হ্যাঁ, অয়ের পরে রেফযুক্ত ব্যঞ্জন থাকলে সে অয়ের উচ্চারণ বিবৃত হয়, অর্থাৎ স্বাভাবিক থাকে, অর্থাৎ অবিকৃত থাকে। অয়ের পরে রেফযুক্ত ব্যঞ্জন থাকলে অয়ের উচ্চারণ অ হয়। ঠিক আছে, তো যেমন আমরা যদি দেখি, অনেকে আমরা নাম লিখি, তাই না বলো, এরকমভাবে নাম লিখি, তাই না, অর্ক, তাই না, আমরা বলি কি গর্ব। যে খর্বকায় ব্রেটন ঘরটি তৈরি করেছিল তাকে দেখলে কি হতো, কার, কোন পড়া, আচ্ছা অর্ক গর্ব। ঠিক আছে, খর্ব, ঠিক আছে, খর্ব মানে বেটে, যেমন আমি খর্ব বাইটে মানুষ, ঠিক আছে, খাট্ট মানুষ, ঠিক সেরকম। তাহলে দেখো অর্ক গর্ব খর্ব আর বলা লাগবে, আমরা কিন্তু পারবো, এগুলো কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো করে নাই অর্ঘ্য বিরেচন,
আছে না শব্দটা, করে নাই অর্ঘ্য বিরেচন, ঠিক আছে। দেখো এই যে অ এখানে দেখতে পাচ্ছ, তাই না বলো? এই গয়ের সাথে একটা অলিন বা বিলীন ভাবে আছে, মিশে আছে। ক্ষয়ের সাথেও একটা অলিন বা বিলীন ভাবে আছে, মিশে আছে। এখানে আমার দেখতে পাচ্ছ, দেখো এই বর্গীয় জয়ের সাথেও একটা অলিন বা বিলীন ভাবে আছে। তাহলে অয়ের পরের বর্ণে রেপ, অয়ের পরের বর্ণে রেপ, অয়ের পরের বর্ণে রেপ, অয়ের পরের বর্ণে রেপ, অয়ের পরের বর্ণে রেপ। অর্থাৎ অয়ের পরে রেপ যুক্ত ব্যঞ্জন, অ্যাকচুয়ালি অয়ের পরে যুক্ত ব্যঞ্জন, কারণ রেপ যুক্ত থাকলে ওটা তো যুক্তই, র যুক্ত ওই ব্যঞ্জনটা, তাই না? তাই বলা হচ্ছে অয়ের পরে রেপযুক্ত ব্যঞ্জন থাকলে সে অয়ের উচ্চারণ কিন্তু অ হয়, অর্থাৎ বিবৃত হয়। তবে এর ব্যত্যয় আছে। তো এটাকে আমরা নিশ্চয়ই অর্কই বলি, কখনো ওরকো বলি না, বলি কি না। তাহলে এই উচ্চারণ যখন লিখতে যাবে তোমরা, তখন দেখো এই অই থেকে যাবে। আমরা কিন্তু এটাই পড়ছি, ঠিক আছে তো? আর এইটা কি যুক্ত ব্যঞ্জন কি র যুক্ত ক, তাহলে যুক্ত ব্যঞ্জন বিশ্লিষ্ট হবে, ঠিক আছে। তাহলে র ক লিখে দিলাম। তাহলে যুক্ত ব্যঞ্জন বিশ্লিষ্ট করলে প্রথমটা ব্যঞ্জনান্ত হয়, আর পরে যদি কোনো স্বর থাকে যুক্ত হলো, না থাকলে সেটা সাধারণত সংবৃত হয় অটা। তাই দেখো অর্ক। তাহলে এটা কি হচ্ছে? গর্ব না, কি হবে? গর্ব। ছোট্ট কিন্তু ঝাল আছে, কিন্তু আসে। এই যে যেমন এটা এসেছে, বুঝতে পেরেছ? তোমাদের বহুবারই এসেছে। তাহলে দেখো কি হচ্ছে, খর বো। তোমরা শোনো, শুনে শুনে লিখবে না, নিয়ম জেনে তারপর লিখবে। এই যে দেখো ঘয়ে রেপ, তাহলে এটাকে আমি যুক্ত ব্যঞ্জন হিসেবেই নিচ্ছি কিন্তু, বুঝতে পেরেছো? র যুক্ত ঘ, তাহলে যুক্ত ব্যঞ্জনের সঙ্গে ফলা যুক্ত আছে, এই ফলা মনে করো নাই, এটা উচ্চারণ তেমন একটা প্রভাব পড়বে না, বুঝতে পেরেছো? অর্থাৎ এখানে জফলা নাই হিসেবেই ধরে নেব। যদি কোনো যুক্ত ব্যঞ্জনের সঙ্গে কোনো ফলা যুক্ত থাকে, তাহলে সে ফলা অনুচ্চারিত থাকবে বলে মনে নেব, ধরে নেব আমরা। উচ্চারণে একটু ঝোঁক পড়ে, কিন্তু ঝোঁক তো আমরা খাতায় দেখাতে পারবো না, বারবারই বলেছি। তাহলে দেখো এটার উচ্চারণ হচ্ছে অর ঘো। এটা ঘ কিন্তু, বুঝছো? আমার ঘ কিন্তু মজার। আচ্ছা, এই যে দেখো, ঠিক আছে। তাহলে বর্গীয় জয়ের সাথে যে ওই থেকে গেল, ঠিক আছে। আর এটা র যুক্ত জ, তাহলে র আর বর্গীয় জ, তাহলে জ্বর। এতে দেখো অয়ের পরের বর্ণে রস্বই থাকলে সে অয়ের উচ্চারণ ও হয়, ঠিক আছে। জ্বর জো রি তো, ঠিক আছে। এখানেও ও হলো, কেন হলো পরে জানবো আমরা, ওগুলো সব একসাথে জানতে গেলে মুশকিল হবে। তাহলে দেখো নিয়মটা কি, অয়ের পরে রেপযুক্ত ব্যঞ্জন থাকলে, অর্থাৎ অয়ের পরের বর্ণে রেপ থাকলে সে অয়ের উচ্চারণ বিবৃত হয়, ঠিক আছে। পারলে মনে হয়, আমার মনে হয় পারবে তোমরা, কোনো সমস্যা নাই, ঠিক আছে। ঠিক আছে, অয়ের পরের বর্ণে, অর্থাৎ অয়ের পরে যদি অ, আ বা এ থাকলে, যদি এ থাকে, এগুলো আসলে ইনভার্টেড কমার মধ্যে রাখলে ভালো হয়, তাছাড়া বাকে দেখেও মনে হবে একটা বর্ণ। আমি বলছি অয়ের পরে অ, আ বা এ থাকলে সে অয়ের উচ্চারণ বিবৃত হয়, উচ্চারণ বিবৃত হয়, অর্থাৎ স্বাভাবিক হয়, অর্থাৎ অবিকৃত থাকে। অর্থাৎ নিয়মটা কি, অ যুক্ত অ, আ ও বা এ, সেই অ সমান অ। দেখো সূত্রটা তাই বলছে, অয়ের পরে যদি অ, আ বা এ থাকে, তাহলে সে অয়ের উচ্চারণ কিন্তু বিবৃত হয়। অ বুঝাতে পেরেছি? বিবৃত হয়। যেমন আমরা যদি বলি, দেখো অমাবস্যা, বা আমরা বলছি অমানিশা, ঠিক আছে। বা আমরা বলছি সমাজ, বা আমরা বলছি, দেখো এ আছে, বা আমরা বলছি, ঠিক আছে। তাহলে দেখো এরকম আরো অনেক নিতে পারি আমরা। তাহলে দেখো অয়ের পরের বর্ণে দেখো আকার আছে, অর্থাৎ অয়ের পরে আকার আছে। অয়ের পরের বর্ণে আকার আছে। অয়ের পরের বর্ণে আকার আছে। অয়ের পরের বর্ণে এ আছে। অয়ের পরের বর্ণে এ আছে। তো এই অয়ের পরে যদি আ বা এ থাকে, শোনো এটা কিন্তু খুব ফিকশন আছে, মাঝে মাঝে কিন্তু ঝামেলা করবে, এটা সর্বক্ষেত্রে যে তা না, সাধারণত বলছি আমি। অয়ের পরে আ বা এ থাকলে সে অয়ের উচ্চারণ সাধারণত বিবৃত হয়। তাই এই উচ্চারণগুলো যখন আমরা লিখতে যাব, তখন কিন্তু এই অকে লক্ষ্য রাখো, অ কিন্তু অয় থাকলো,
ময়ে আকার থেকে গেল। বয়ের পরের বর্ণে জফলা থাকলে সে মানে অয়ের পরের বর্ণে জফলা থাকলে সে অয়ের উচ্চারণ ও হয়, পরে শিখবো। তাই এখানে ওকার হয়ে গেল। আর তালবস্য দেখো শব্দের আদি ব্যঞ্জন না এবং তার সঙ্গে ফলাযুক্ত হয়েছে, তাই তালবস্যকে দুইবার নিবে। ঠিক আছে, তালবস্য দুইবার হলে প্রথমটা ব্যঞ্জনান্ত, আর যে স্বর আছে পরেরটাতে যুক্ত হবে। তাই অমাবস্যা। ঠিক আছে, তো ঠিক এরকম অমানিশা। ঠিক আছে, তাহলে দেখো অমানিশাই থাকলো, কোনো চেঞ্জ নাই। ঠিক আছে, সমাজ এই দন্ত স্বরের সাথে একটা অলিন বা বিলীনভাবে আছে, তার পরের বর্ণে আকার আছে, তাই দেখো মাজ। ঠিক আছে, তো দন্তস্বর উচ্চারণ তালবস্য শিখছ। সচেষ্ট, এটা অন্য নিয়মে নেওয়া যায়, চেষ্টার সহিত সচেষ্ট সে অর্থেও নেওয়া যায়, আবার অয়ের পরের বর্ণে এ আছে এই অর্থেও নেওয়া যায়। তাহলে দেখো যুক্ত ব্যঞ্জন ভেঙে দিব, শিখে গিয়েছ। সচেষ্ট, মধ্যাহ্ন উচ্চারণ দেখো তালবস্য। ঠিক আছে, কয়েক। ঠিক আছে, শুধু ব্যঞ্জনান্ত। শেষ, শিখেছি না আমরা? তাহলে অন্তত 5টা নিয়ম আমরা শিখেছি, তাই না? কোথায় কোথায় অয়ের বিবৃত উচ্চারণ হবে প্লিজ একটা প্রশ্ন লিখে ফেলো। প্রশ্নটা হচ্ছে এই যে অয়ের বিবৃত উচ্চারণে 5টা নিয়ম উদাহরণ সহ লেখো। অয়ের বিবৃত উচ্চারণে 5টি নিয়ম উদাহরণ সহ লেখো। অ্যাকচুয়ালি যদি এভাবে লেখো আরো ভালো হয়, যে উচ্চারণ কাকে বলে, অয়ের বিবৃত উচ্চারণ 5টি নিয়ম উদাহরণ সহ লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এই পর্যন্তই। আবার আগামী দিনের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।